আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা এই সংলাপে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। বিশেষ করে দেশের রাজনৈতিক অবস্থা আমরা বোঝার চেষ্টা করি। যারা অতিথি আছেন তাদের কাছ থেকে আপনাদের জানার যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোই আমাদের মাধ্যমে তাদের কাছে প্রশ্ন করি। তারা সেই প্রশ্নগুলো, যে অতিথিরা থাকেন তারা আমাদেরকে সেই প্রশ্ন তাদের মতো ব্যাখ্যা করেন। আমরা আজকে বিষয় নির্ধারণ করেছি গণতন্ত্র এবং বাংলাদেশ, কিংবা বাংলাদেশের যে গণতান্ত্রিক বাংলাদেশের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কতটুক এগিয়ে যাচ্ছে, অন্তর্বর্তী যে সরকার সেই সরকার সংস্কারের কতটা আগালো, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করছি। এবং শ্রমিক অসন্তোষ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, সেই বিষয়গুলো নিয়েও আজকে আলোচনার চেষ্টা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের দুজন অত্যন্ত পরিচিত মুখ। পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছেন সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, এবং বাঁ পাশে রয়েছেন আপনাদের আরেকজন অত্যন্ত পরিচিত মুখ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। হারুন ভাই, আপনাকে দিয়ে শুরু করছি। আজকে বিএনপির একটা সমাবেশ হয়েছে পল্টনে, আপনাদের সেন্ট্রাল লিস্টের সমাবেশটা ছিল, যদিও সেটি হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে 15 তারিখ যেটি হওয়ার কথা ছিল সেটি আজকে হয়েছে। সেখানে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে কথা বলেছেন ভার্চুয়াল। আমি সেখান থেকেই শুরু করেছি। আমি জাস্ট কোট করছি একটি দুটি বিষয়। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না, এবং অন্তর্বর্তী সরকার নিজেও যেন ব্যর্থ না হন সেই বিষয়টি বলেছেন। সরকার অগ্রাধিকার নির্ধারণ করতে না পারলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে, এবং কিছু কিছু সেটা দেখাও যাচ্ছে। এখান থেকেই আসলে শুরু করতে চাচ্ছি, আপনি কিভাবে বলবেন? ধন্যবাদ মাই টিভির আজকে সংলাপে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি মাই টিভির দেশ বিদেশের সকল দর্শকদেরকে। গত 28 অক্টোবর 2023 সালের পর এই প্রথম আজকে আমার কোনো ইলেকট্রনিক্স মিডিয়ায় উপস্থিতি। মানে আমার 28 অক্টোবরের যে ভয়াবহতা, যে তাণ্ডব, যে বিভৎস দৃশ্য আমি নিজে প্রত্যক্ষদর্শী ছিলাম। এরপরে আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম যে দেশে সত্যিকার অর্থে যতক্ষণ পর্যন্ত আইনের শাসন বা দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত এই সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া যে সমস্ত আমরা অংশগ্রহণ করতাম সেইটা থেকে আমি বর্জন করেছিলাম একরকম। আমাকে বহুবার বিভিন্ন মিডিয়া থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারপর সত্যিকার অর্থেই যেহেতু আমরা মিডিয়াতে আসতাম, কথা হয়তো বলতে পারতাম, এটা সঠিক, কিন্তু সামগ্রিকভাবে দেশের যে পরিস্থিতি তৎকালীন সময়ে বিদ্যমান ছিল, সেই পরিস্থিতিতে আমি এটিকে উপযুক্ত মনে করি বলে আমি এটিকে অনুপস্থিত থাকতাম। তো ধন্যবাদ জানাচ্ছি মাই টিভিকে সর্বপ্রথমেই, যে আজকে আপনারা বলবো যে এই মাই টিভির আজকের প্রোগ্রামের মধ্য দিয়ে আমি নতুনভাবে নতুন যে সম্ভাবনার বাংলাদেশ তৈরি হতে যাচ্ছে, সেখানে আপনাদের এই টেলিভিশনের মধ্য দিয়ে যে কথাটি আপনি আমাকে উপস্থাপন করেছেন। আজকে সারা বাংলাদেশে বিভাগীয় শহরগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে একটা আপনার সমাবেশ ছিল। সেই সমাবেশে ঢাকায় আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মেসেজটি দিয়েছেন, সেটি ইতিমধ্যেই আপনার ইলেকট্রনিক্স মিডিয়া এবং গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে গণতন্ত্রপ্রিয়। আজকে নতুন নয়, বাংলাদেশের 100 বছরের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যাবে যুগে যুগে এদেশের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, এদেশের কর্তৃত্ববাদের বিরুদ্ধে, এদেশের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দেশের মানুষ বরাবরই সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এবং তারা তাদের দাবি আদায় করতে সফল হয়েছে। তো দীর্ঘদিনের আমি বলবো যে এই ফ্যাসিবাদের যে কর্তৃত্ববাদের বাংলাদেশে উত্থান হয়েছিল এবং একটা ভয়াবহ অবস্থা দাঁড়িয়ে গিয়েছিল, সেই অবস্থা থেকে অনেক রক্তর বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে তরুণ, ছাত্র, যুবক, শিশু, নারী সকলেই যে আত্মত্যাগ করেছে, যার বিনিময়ের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা আমাদের সকলের প্রত্যাশা। এদেশের যারা আমরা ভালোবাসি, দেশপ্রেমিক মানুষ, সকল দলমত নির্বিশেষে সকলেই চাই যে বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে একটা গ্রহণযোগ্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য এটা একটা উপযুক্ত সময়। তো যে কারণে আমরা মনে করি যে আজকে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে,
অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই আপনার যে কাজগুলো তারা হাতে নিয়েছে, আজকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যথার্থই বলেছেন যে এটা কিন্তু জনগণের যে বিপ্লবের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার, তাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, তাকে অবশ্যই সফল হতে হবে এবং তাদেরকে কর্ম পরিকল্পনা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে এবং একটা টাইম ফ্রেমও ঠিক করতে হবে। এটা অনির্দিষ্টকাল ধরে আপনার একটা সরকার, একটা অনির্বাচিত সরকার, অন্তর্বর্তী সরকার হতে পারে না। সুতরাং এই বিষয়গুলো কিন্তু আজকে একটা উনি যথেষ্ট ইন্ডিকেশন দিয়েছে, একটা নির্দেশনা দিয়েছে। তো আমি মনে করি যে ওনার এই আজকের এই ভাষণের মধ্য দিয়ে কিন্তু একটা সুস্পষ্ট মেসেজ আজকে তত্ত্বাবধায়ক সরকারের কাছেও গিয়েছে এবং জনগণ যেটা প্রত্যাশা করছে। আমরা কিন্তু দীর্ঘ 15 বছর যাব 2006 সালে 1/11-এর পর থেকেই কিন্তু আমরা বাংলাদেশে দেশ বাঁচাও মানুষ বাঁচাও, আমাদের যে মূল যে স্লোগানটা ছিল, এই দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই স্লোগান 2008 সালের মধ্য দিয়েই কিন্তু আজকে আমরা ওই এক জায়গায় এসে দাঁড়িয়েছি যে আজকে দেশকে এবং মানুষকে বাঁচাতে হবে। এই দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে মূল যে আমাদের লক্ষ্য, যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক পথে নিয়ে আসতে হবে। বাংলাদেশের যে ইনস্টিটিউশনগুলো, আপনার আইন প্রয়োগকারী সংস্থায় বলেন, দেশের প্রশাসন বলেন, দেশের সেনাবাহিনী বলেন, দেশের বিচার বিভাগ বলেন, আজকে ভয়াবহভাবে বিপর্যস্ত, ভয়াবহ। এবং এইটা আমি স্বাধীনতার 50 বছরের মধ্যে এই সরকারের আমলে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্যে একটা ভয়াবহ রকমের ক্ষতিগ্রস্ত করে গেছে। বিচার বিভাগের মতো বাংলাদেশের ইতিহাসে আপনি চিন্তা করেন যে 5ই আগস্টের ঘটনার পর বিচার বিভাগের প্রধান বিচারপতি সহ শীর্ষ বিচারপতিরা আদালত থেকে তারা নিখোঁজ ছিল। এটা বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা, নজিরবিহীন ঘটনা। বাংলাদেশের পুলিশ বাহিনীর প্রধান এবং শীর্ষ পুলিশ কর্মকর্তারা আপনার এখন পর্যন্ত নিখোঁজ আছে, তারা এখনও পলাতক আছে। তারা কি পরিমাণ অপরাধ করেছে, কি ভয়াবহ রকমের মানুষের উপর তারা নিপীড়ন নির্যাতন করেছে। আজকে দেখা যাচ্ছে যে প্রশাসনের মধ্যেও এখন অনেকে রং বদলের হয়তো চেষ্টা করবে, তবে বাস্তবিক অর্থে আমাদেরকে এই জায়গাগুলোকে সতর্কতার সাথে আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং টার্গেট থাকতে হবে, মনে রাখতে হবে যে গণতন্ত্রায়নের পথে হচ্ছে জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা, এই প্রত্যাশাকে ধারণ করেই কিন্তু আমরা যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত মানে এখন তো কোনো নির্বাচিত বডি নাই আপনার, জেলা পরিষদ বলেন, উপজেলা পরিষদ বলেন, পৌরসভা বলেন, সিটি কর্পোরেশন বলেন, এমনকি ইউনিয়ন পরিষদও। আজকে সারা বাংলাদেশে 4500 ইউনিয়ন পরিষদের মধ্যে অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পলাতক এবং বাকি যারা আছে তারাও কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারছে না, তারা নির্বাচিত নয়। যে কারণে আজকে যত দ্রুত সম্ভব আপনার জনগণের প্রতিনিধিত্ব জায়গাটাকে আপনাকে দাঁড় করানোর জন্য, এই জায়গাটা সংস্কারের জন্য যে জায়গাটুকু করা দরকার, আমি মনে করি যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার এই জায়গাগুলোকে আমাদের কাছে আরও স্পষ্ট করে তুলবে। জি, ধন্যবাদ। আমি আপনার কাছে আবার ফিরবো। আমি কমরেড সাইফুল হক আপনার কাছে আসি। আসলে হারুন ভাইয়ের কথার সূত্র ধরে এবং আপনার কাছেও একটি বিষয় আসবো। জনাব তারেক রহমান সাহেব একটি বিষয়ে বলেছেন তার বক্তব্যে, যদিও তার দলের প্রতিনিধি ভালো বলবেন, সেটি হচ্ছে যে সরকার অগ্রাধিকার নির্ধারণ করতে না পারলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে, কিছু কিছু দেখাও যাচ্ছে। সেখানে আসলে ইন্ডিকেটর করেননি যে কোন কোন বিষয়গুলো দেখা যাচ্ছে। আপনার পর্যবেক্ষণ কি, এরকম আসলে কোন বিষয়গুলো আসলে হতে পারে বা কোন বিষয়গুলো দেখা যাচ্ছে বলে উনি মনে করেন? আপনি যুগপৎ আন্দোলনে তাদের সাথে দীর্ঘদিন কাজ করছে আপনার দল। আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন হারুন ভাই। আপনার অনুষ্ঠানের দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। সরকার তো এটা তো আমাদের বিরোধী দল, সকল রাজনৈতিক দল, জনগণ এবং ছাত্র তরুণদের সবার আমাদের একটা ঐকান্তিক সমর্থনের মধ্য দিয়ে সরকার তারা এখানে আছেন। সরকারের উপরে তো মানুষের অনেক প্রত্যাশার জায়গাটা এইখানে যে 16 বছর ধরে যে মানুষ ভোট দিতে পারেনি, যে মানুষ মুক্ত একটা গণতান্ত্রিক পরিবেশে মানুষ ন্যূনতম তার মানবিক মর্যাদা নিয়ে মানুষ সমাজে বা পরিবারে অবস্থান করতে পারেনি, সেই জায়গা থেকে এই সরকার 16 বছরের যে আবর্জনা, খানিকটা আবর্জনা তারা পরিষ্কার করবেন, ঘরটাকে তারা কিছুটা বাসযোগ্য করবেন এবং বিরোধী রাজনৈতিক দল, জনগণ, নানা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, ছাত্র তরুণরা বটেই, সবার সঙ্গে আলাপ আলোচনা করে তাদের অগ্রাধিকারের তালিকাগুলোকে তারা নির্ধারণ করবেন। আর সেই অগ্রাধিকারে ইতিমধ্যে তারা
6টা কমিশন তারা গঠন করেছেন। নির্বাচন কমিশন সংস্কার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ জায়গাতে আমার বিবেচনায় 3 মাস লাগার কথা না, মানে যাদের কিনে করা হয়েছে ইতিমধ্যে তাদের অনেকগুলো হোমওয়ার্ক তাদের করা আছে, এটা 1-1.5 মাসের মধ্যে এই কাজটা করাটা এটা সম্ভব। এটা বা আমি মনে করি যদি সদিচ্ছা কাজ করে এটা 90 দিন লাগার কথা না, কারণ এটা এরকম না যে আন করে আজকে থেকে আমরা শুরু করলাম। অনেকগুলো হোমওয়ার্ক ইতিমধ্যে যারা দায়িত্বে আছেন তাদেরও করা আছে, যাদের সঙ্গে তারা কথাবার্তা বলবেন, আলাপ আলোচনা করবেন, রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার সবার এক ধরনের প্রস্তুতির জায়গাটা আছে। তো এগুলো এটা একটা বিষয়। আর আপনি যেটা আমাকে বলছিলেন যে ফলে এটা শেষ করে যত দ্রুত সম্ভব তারা একটা যৌক্তিক সময়ের মধ্যে, যৌক্তিক সময়টা কি, যে একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন করবার জন্য এটা কি 2 মাস দরকার, 3 মাস দরকার, না 4 মাস দরকার, সেটা আমি মনে করি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে কি গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করতে হবে, কাজগুলো যদি ঠিক করা যায় আমার মনে সময় নিয়ে বড় কোনো সংকট বা সমস্যা হবার কোনো বিষয় নেই। সুতরাং আমি আসছি তো সেই জায়গা থেকে মনে করি যে যদি সেটা হলে আমি মনে করি কোনো সমস্যা নেই। যেখানে এটা উদ্বেগের জায়গাটা দেখা যাচ্ছে, আপনি আমাকে প্রধান প্রশ্ন যেটা করছিলেন, ইতিমধ্যেই তাদের ভেতর থেকে বা তাদের সঙ্গে যারা ঘনিষ্ঠভাবে কাজ করছেন এবং তাদের দেখা যাচ্ছে এক একজনের এক এক ধরনের বক্তব্য, তাদের মধ্যে খুব ভালো সমন্বয় আছে এটা মনে হয় না। কেউ বলার চেষ্টা করছেন আর সংস্কারগুলো শেষ না হওয়া পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন, তারপরে নির্বাচনের প্রশ্ন আসবে। কেউ বলবার চেষ্টা করছেন ছাত্র তরুণ বা তাদেরকে নতুন একটা দল, আর রাজনৈতিকভাবে তাদেরকে সংগঠিত হওয়া দরকার, নতুন দল তৈরি করা দরকার। কেউ মনে হচ্ছে যে নানা ধরনের, আমি দেখছি নানা ধরনের কথাবার্তাগুলো আসছে, ফলে তারা আউট অফ ট্র্যাক হয়ে যাচ্ছেন কিনা তারা ওই যে কপালকুণ্ডল জিজ্ঞেস করছিল পথিককে, পথিক তুমি কি পথ হারাইয়াছ? তো মানুষের মধ্যে এরকম জায়গা যে আপনাদের প্রধান যে কাজ জনগণকে আস্থা নেবেন, বিরোধী দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করবেন, মানুষের যে প্রত্যাশার জায়গাটা, যে আপনারা সংস্কার যে কথাগুলো বলছেন, আপনারা তো এখন বলছেন আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ বা বিএনপি, আমরা এটা বলছি অনেক বছর ধরে, এটা আমরা বলছি গত 1.5-2 বছর ধরে আমরা 31 দফা সংস্কারের প্রস্তাবনা আমরা কিন্তু দেশবাসীর সামনে হাজির করেছি। কেন? শুধুমাত্র দলের পরিবর্তন না, রাষ্ট্র, সরকার, প্রশাসন, সংবিধানের, সমাজ জীবনের একটা গুণগত একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন, যেখানে সরকার হবে, যেখানে জবাবদিহিমূলক স্বচ্ছতা জায়গাটা নিশ্চিত করবে। ব্যাপারটা এরকম না যে 5ই আগস্টের পরে বিষয়টা এখানে আসছে। এটা ভালো দিক যে সবাই এখন পরিবর্তন বা সংস্কারের কথাগুলো বলছেন, কিন্তু যেটা বলতে চাই, সংস্কারের সব দায়িত্ব তো এই সরকারকে আমরা কেউ দেইনি, জনগণও দেয়নি, রাজনৈতিক দলও দেয়নি, কোনো গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারও দেয়নি। মানে কেন? কারণ এই সংস্কার তো ধরুন আপনি 6 মাসও কিছু করতে পারেন, 6 বছর 16 বছরও লাগতে পারে। তাহলে আপনার এই যে সংস্কার যেটা চলমান প্রক্রিয়া, তাহলে আপনি এখন অগ্রাধিকারের ভিত্তিতে নির্বাচন কমিশন বলি, প্রশাসন বলি, অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, নির্বাচন সংশ্লিষ্ট জনজীবনের সবচেয়ে নিরাপত্তার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সে ব্যাপারে আপনি উদ্যোগ গ্রহণ করবেন। বাকি কাজগুলো আলাপ আলোচনা করে নির্বাচিত জনপ্রতিনিধিরা, নির্বাচিত সংসদ, ইতিমধ্যে আমাদের পাবলিকলি কমিটমেন্ট আছে আমরা কোথায় কী পরিবর্তন করব, সেখানে নিশ্চয়ই এটাকে আরও যুক্ত হতে পারে, এটাকে আরও সংযোজন বিয়োজন করা যেতে পারে। অনেক প্রশ্ন এই প্রথম, অর্থাৎ তারা যদি পথ হারিয়ে ফেলেন, উদ্বেগের জায়গাটা এইখানে যে তাদের মধ্যে কোনো অতি উৎসাহ কাজ করছে কিনা, তাদের মধ্যে একটা অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার কারো মধ্যে এর প্রবণতা কেউ আমরা দেখছি, তাদের কিছু বাড়তি কথা দেখছি, কিছু অতি কথনও আমরা দেখছি, কিছু মানে রাজনীতিকদেরকে শিক্ষা দেবার জন্য কিছুটা সবক দেবার মতন করে কিছু কথা কিন্তু আমাদের কানে আসছে। আমরা বলতে চাই আমরা সবক দেবার জন্য আপনাদেরকে দায়িত্বটা দেইনি, আপনাদেরকে দায়িত্ব দিয়েছি খুবই সুনির্দিষ্ট, যে আপনারা যেটা বললাম, আপনারা একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করবেন, আর বিশেষ করে গণহত্যার সঙ্গে যারা যুক্ত, 16 বছরের অপরাধের সঙ্গে যারা যুক্ত, তাদেরকে আইনের আওতায় আনবেন, বিচারিক কাজটা সম্পন্ন করবেন, আপনারা উদ্যোগটা শুরু করবেন। পরবর্তী নির্বাচিত সরকার, যাদের পাবলিক কমিটমেন্ট আছে, যাদের
সকল বিরোধী দলের, তারা আলাপ আলোচনা করে দেশটাকে একবিংশ শতাব্দীর উপযোগী গণতান্ত্রিক পথে তারা নিয়ে যাবেন। এই পথে চললে কিন্তু কোনো সংকটের কোনো জায়গাটা নাই। সব দায়িত্ব তারা যদি ঘাড়ে নিয়ে নেন তাহলে কিন্তু পথ কিন্তু অনির্দিষ্ট। যে ক্ষমতার কোনো দাড়ি কমা নাই, যে ক্ষমতার কোনো বেড নাই, কোনো চৌহদ্দি নাই, যে ক্ষমতার কোনো সুনির্দিষ্ট জবাবদিহিতার প্রশ্ন নাই, এই ক্ষমতা যে কোনো সময় কিন্তু বিপজ্জনক খাদে কিন্তু পড়তে পারে। সেজন্য আমরা চাই না অন্তর্বর্তী সরকার কোনো খাদে পড়ুক, মানুষের আশাটা হতাশায় পরিণত হোক। আমরা চাই আমাদের যে সমর্থনটা, এই সমর্থন নিয়ে দেশটাকে তারা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করবেন, সামনে গণতান্ত্রিক অভিযাত্রার দিকে তারা যাত্রা করবেন। অনেক ধন্যবাদ। আপনার কাছে ফিরবো আমি জনাব হারুনুর রশিদ, আপনার কাছে আবার একটু আসি। সেটি হচ্ছে যে সাইফুল ভাইয়ের কথার সূত্র আপনিও বলেছেন যে প্রয়োজনীয় সংস্কারের কথা। একদিন আগে একটি বিদেশি গণমাধ্যমের সাথে প্রধান উপদেষ্টা লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে উনি 2-3টি বিষয় বলেছিলেন। সংবিধান সংস্কার করার এখন সুবর্ণ সুযোগ, নতুন করে লিখতে হবে নাকি যা আছে তার মধ্যে সংশোধন করতে হবে, এটা নিয়ে কমিশন কাজ করছেন। এর উপর ভিত্তি করেই নির্বাচনের রূপরেখা করা হবে। কি কি পদে নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, এর উপর ভিত্তি করে হবে, এটি উনি বলেছেন। এছাড়া জন আকাঙ্ক্ষার সর্বোচ্চ পূরণ করাকে অগ্রাধিকার দিবেন বলেছেন। এই যে সংবিধান সংশোধন করার বিষয়ে তিনি বলেছেন এবং বলেছেন যে নির্বাচনটা কিভাবে হবে, কি কি পদে নির্বাচন হবে, সেগুলোর জন্য কমিশন কাজ করছে। এটি কিন্তু মাত্র একদিন আগে একটি বিদেশি সংবাদ মাধ্যমে তিনি বলেছেন। জি ধন্যবাদ। আসলে সাইফুল ভাই কিন্তু খুব ক্লিয়ার বলেছে। জি, আমিও আমার শুরুতেই বলেছি যে বিষয়টা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে প্রয়োজনীয় কাজটা কি। এই বর্তমান ক্ষমতায় ওনারা আসার পর নিঃসন্দেহে একটা বড় সংকট তারা ফেস করছে, কোনো সন্দেহ নাই। তার কারণ গত 15 বছর দেশের সকল প্রতিষ্ঠান জি, এমন একটাই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দান করতে কিন্তু যথেষ্ট সময়ের প্রয়োজন। এবং আপনি দেখবেন যে আজকে সচিবালয়ে যান, পুলিশের মধ্যে যান, অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যেও কিন্তু একটা অস্থিরতা বিরাজ করছে। অস্থিরতা বিরাজের মধ্যে প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে যারা বিগত 15 বছর সুবিধাভোগী ছিল, তারা কিন্তু আবার নতুন রূপ ধারণ করে আবার তারা এই বর্তমান সময়ে আবার সুবিধাভোগী জায়গায় বর্তমান সময়ের সাথে তারা তাল মিলাতে চায়। কিন্তু যারা ডিপ্রাইভ, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা বিভিন্নভাবে আপনার নির্যাতিত হয়েছে, তারা কিন্তু এই জিনিসটাকে গ্রহণ করতে পারছে না বলেই আজকে প্রশাসনের বিভিন্ন জায়গায় কিন্তু ভয়ানকভাবে একটা অস্থিরতা বিরাজ করছে। নির্বাচন খুব সহজ, নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং জনগণের অংশগ্রহণমূলক হতে হবে। যেন জনগণ অতীতের গত 15 বছরে আমরা যে চিত্র দেখেছি, এই চিত্রর লেশ মাত্র আমরা চাই না দেখতে। জনগণ তাদের পছন্দনীয় প্রার্থীকে তারা নির্বাচিত করবে। আমাদের জানার যে বিষয়টি সেটা তো নিশ্চয়ই, কিন্তু এই যে সংবিধান সংশোধনের যে বিষয়গুলো রয়েছে, এরপরে কিভাবে নির্বাচন হবে, ইলেকশন কমিশন কিভাবে কাজ করবে, সেই বিষয়টি তিনি বলেছেন। খুবই স্পষ্ট আপনার সংবিধানের, আমাদের তো একটা সংবিধান আছে, সংবিধানের 15 সংশোধনের মধ্যে সংবিধানের মধ্যে বহু অসঙ্গতি শেখ হাসিনা নিয়ে এসেছে। জি জি। তো সংবিধানকে আপনার সংশোধন, পরিমার্জন বা নতুন করে নির্মাণ করার ক্ষেত্রে এখানে যারা আমাদের সংবিধান বিশেষজ্ঞ আছে, যারা অতীতে আমাদের জাতীয় সংসদে ছিলেন, যারা সংবিধানের উপর যথেষ্ট দক্ষতা রাখেন, তাদেরকে নিয়ে আলোচনা করতে হবে যে সংবিধানগুলো মধ্যে যে সব জায়গাগুলো অসঙ্গতি, যে জায়গাগুলো পরিবর্তন করা দরকার, যে জায়গাগুলো নতুন কিছু সংযোজন হওয়া দরকার, এটার খোলামেলা আলোচনা আসতে হবে। আলোচনার পর এটা তো পার্লামেন্ট ছাড়া আপনার হবে না। এখন এটা আপনার খসড়া কাঠামো আপনি জাতির সামনে উপস্থাপন করতে হবে সর্বসম্মতিক্রমে। আজকে আমরা যারা গত 15 বছর যাবৎ রাজপথে আন্দোলন করেছি, আমরা যারা এই প্রত্যাশা নিয়ে যারা একসাথে জোটবদ্ধ হয়েছি বা আপনার যুগোৎপদভাব হয়েছি, তারা সবার একটা মতামতে তাদের শেয়ার করতে হবে। নেওয়ার পরে একটা খসড়া মতামত তৈরি করে সেটা পার্লামেন্টে যারা আসবে, পার্লামেন্টে সেখান থেকেই আপনার সেটাকে অনুমোদন বা আপনার সেটাকে পাশ করানোর ব্যবস্থা করতে হবে। সুতরাং এটা নিয়ে আপনার কোনো বিতর্ক তৈরি করা যাবে না। নির্বাচন খুব সহজ বিষয়। নির্বাচন কমিশনারদেরকে নিয়োগের ক্ষেত্রে কিভাবে নিয়োগ দিলে তারা নিরপেক্ষ হবে, সেই একটা আইন তারা তৈরি করে খসড়া করতে হবে, সেটাও পার্লামেন্টে যাবে। সেটাও ভবিষ্যতে পার্লামেন্ট থেকে অনুমোদন করতে হবে এবং এটার জন্য আলাপ আলোচনা দরকার আছে। বৃহত্তর রাজনৈতিক দলগুলো, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা দরকার আছে।
তৃতীয়ত হচ্ছে নির্বাচনের ব্যাপারে আমরা তো সবাই এ ব্যাপারে একমত যে আমরা 15 বছর যাবত আমরা ভোট দিতে পারিনি, আমরা আমাদের প্রার্থিত প্রত্যাশিত প্রত্যাশীদেরকে বিজয়ী করতে পারিনি বা তাদেরকে আমরা করতে পারি। সেই ক্ষেত্রে আপনার নির্বাচনের জন্য যে অবাধ সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড দরকার সেটা নিশ্চিত করতে হবে। এবং আমি বিশ্বাস করি আন্দোলনের মধ্য দিয়ে এখন সেখানে সেনাবাহিনীও থাকবে। আমরা বারবার বলেছি এর আগে যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমরা নির্বাচন চাই। অবাধ একদম যে লেভেল প্লেইং ফিল্ড, সেই ফিল্ডে যে সরকারের প্রধান দেশ ছেড়ে চলে গিয়েছে সেই সরকার বা বিগত সরকার আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগও কি সেই ফিল্ডে থাকবে কিনা সেই প্রশ্ন আপনার কাছ থেকে, সেই প্রশ্নের উত্তর আমি নিব, তবে একটা বিরতি থেকে ফিরতে হবে। প্রিয় দর্শক, নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে এসে সঙ্গেই চাই আপনাদের। আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা দেখছেন মাই টিভি সংলাপ। জানেন যে বিরতির আগে আমরা ছিলাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হারুনা রশিদের কাছে। তার কাছে একটা প্রশ্ন ছিল, যে প্রশ্নটি হচ্ছে যে তিনি বা বাংলাদেশের সব মানুষই চায় আগামীতে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। সেই নির্বাচনে এর আগে যে গত 15 বছর যে শাসক দল ছিল, সেই শাসক দলের অংশগ্রহণ নিয়ে কি ভাবছে, সেই প্রশ্নটি ছিল। তবে তার কাছে জানার আগে আমি কমরেড সাইফুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, তার কাছে যেতে চাই এই প্রশ্ন নিয়ে। না, আমি তার আগে যেটা আপনি হারুন ভাইকে আপনি যে প্রশ্নটা করেছিলেন, জি, ও ব্যাপারে আমি একটু রেসপন্ড করতে চাই। জি প্লিজ। আপনি সংবিধান সংশোধনের কথাটা বলছিলেন। আমাদের বিদ্যমান যে সংবিধান, এই সংবিধান যে অগণতান্ত্রিক, এই সংবিধান যে নাগরিকদের অনেকগুলো বলতে পারেন মৌলিক গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী ধারা এগুলো আছে, অনেকগুলো সাম্প্রদায়িক সংশোধনী আছে, ক্ষুদ্র জাতিসত্তা বিদ্বেষী এরকমও দুই একটা ধারা। ফলে আর বিশেষ করে সংবিধানে আপনি যেটা বলি সংসদীয় স্বৈরতন্ত্রের যে উৎস, বা যেখানে একটা নির্বাচিত প্রধানমন্ত্রী কিভাবে সাংবিধানিকভাবে স্বৈরতন্ত্রী হয়ে ওঠেন, কিভাবে তিনি একটা ফ্যাসিবাদী শাসনের একটা প্রতীকে তিনি পর্যবসিত হন, এটা উৎস তো সংবিধান, সাংবিধানিকভাবে তার 70 অনুচ্ছেদ সহগুলো। ফলে সংবিধানে যে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন বলি, সংশোধনী বলি, সেটা দরকার এবং অনেকগুলো নতুন ক্ষেত্রে নতুন আইন বা নতুন ধারা এটাকে প্রবর্তন করা জরুরি। এ ব্যাপারে সাধারণভাবে রাজনৈতিক দল, জনসমাজ, নাগরিকদের বিভিন্ন অংশের মধ্যে একটা ঐক্যমতের জায়গা আছে। গুরুত্বপূর্ণ যেটা, যে আমি মনে করি অন্তর্বর্তী সরকার তারা যেটা করতে পারেন একটা মডারেটর হিসাবে, আপনি এখন যে ভূমিকাটা পালন করছেন, আপনার ভূমিকাটাকে যদি আমরা আরেকটু যদি বাড়িয়ে তুলি, আমি এবং হারুন ভাইয়ের মধ্যে আমাদের যে আলোচনা সুনির্দিষ্ট প্রশ্নে, সেখানে ঐক্যমতের জায়গাটাকে যদি আপনি লিপিবদ্ধ করেন, তাহলে এটা একটা সমঝোতা, এটা একটা বোঝাপড়ার জায়গাটা। অন্তর্বর্তী সরকার যেটা করতে পারেন, রাজনৈতিক দলসহ সবার সঙ্গে আলাপ আলোচনা করে কোন কোন ক্ষেত্রে কী কী পরিবর্তন দরকার, কী কী সংস্কার দরকার, সংবিধানের কোনো অংশ যদি পুনর্লিখনেরও দরকার হয়, কোথাও যদি নতুন ধারা, নতুন আইনের দরকার হয়ে থাকে, নিশ্চয়ই সেগুলো আলাপ আলোচনা করে একটা বোঝাপড়ার জায়গাটা তৈরি করা। কিন্তু তার জন্য আপনাকে জনগণের নির্বাচিত প্রতিনিধি লাগবে, নির্বাচিত সংসদ লাগবে। আমি মনে করি অন্তর্বর্তী সরকার এই কাজের মধ্য দিয়ে, এবং এটা যখন রাজনৈতিক দলগুলো যখন একমত হবে, এবং আমি মনে করি তারা জনগণের যে গণতান্ত্রিক ইচ্ছা, আইনটাকে, সংবিধানকে, জনগণের পপুলার উইল, তার তো একটা আইনি রূপ হচ্ছে সংবিধান, বা আমরা যখন আইন প্রণয়ন করি, তাই না? তাহলে এর মধ্যে দিয়ে এই জায়গাটা তৈরি করবে, এবং যারা নেক্সট ইলেকশনও যাবেন তাদেরকে কিন্তু এই কথাগুলো নিয়ে, এজেন্ডাগুলো নিয়ে, এ ধরনের গুরুত্বপূর্ণ পরিবর্তন, সংস্কার বা সংশোধনীগুলোর প্রস্তাব নিয়েই তারা কিন্তু ইলেকশনে তাদের যে ম্যানিফেস্টো বলি, এজেন্ডা বলি, তারা কিন্তু সেগুলো তৈরি করবেন, যাতে ইলেকশনের পরে কেউ সেখান থেকে, মানে ইট উইড বি পাবলিক কমিটমেন্ট, দেশবাসীর সামনে দাঁড়িয়ে আপনি অঙ্গীকার করছেন, দিজ আর দ্য থিংস, আমরা ইলেক্টেড হলে পার্লামেন্টে এগুলো আমরা প্রয়োজনে আইন প্রণয়ন করবো, এ ব্যাপারে বোঝাপড়া আছে, এটাকে আমরা আইনি রূপ দেব। এই পুরো কাজটাকে ফ্যাসিলিটেট করা, এটাই অন্তর্বর্তী সরকারের দায়িত্বটা। এখন তারা যদি মনে করেন এগুলো তাদেরকে সব করে ফেলতে হবে, প্রথমত তাদের সে অথরিটি নাই,
তাদের লিগ্যাল অথরিটি নাই, তাদের সে মোরাল অথরিটির জায়গাটা নাই। তারা শপথ নিয়েছেন বিদ্যমান সংবিধানের অধীনে। সেটার এই সংবিধান নিয়ে আপত্তি আছে, সমালোচনা আছে, যা কিছু আছে। আর এ ব্যাপারে বৃহত্তর রাজনৈতিক দল, জনসমাজ তাদেরকে ওই ম্যান্ডেট আমরা দেইনি। তাদের আরও অনেকগুলো জরুরি কাজ আছে। তো তারা যদি এগুলো লাগে, কালকে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি চমৎকার করে বললেন, তো সবগুলো তারা করলে তো আর নির্বাচন দরকার নাই, বা এখানে কোনো সংসদ দরকার নাই, বা রাজনৈতিক দলও দরকার নাই। এ ব্যাপারে তাদের সতর্ক থাকা দরকার। যেটা আপনাদের কাজ না, বাড়তিভাবে সেই কাজটা ঘাড়ে নিয়ে আপনাদের লাগেজটাকে বা ব্যাগেজটাকে আপনারা ভারী করবেন না। তাহলে প্রশ্ন হবে, তাহলে এটা নিয়ে সমালোচনা হবে, বিতর্কিত হবে। অন্তর্বর্তী সরকারকে আমরা কোনো রাজনৈতিক বিতর্কের মধ্যে ফেলতে চাই না। তারা পথচ্যুত হবেন, তারা বিভ্রান্ত হবেন, প্রশ্নবিদ্ধ হবেন, এরকম জায়গাটা চাই না। আমি মনে করি সেই জায়গাগুলো তারা যদি করেন, দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করলে আমি মনে করি কোনো সমস্যা সমাধান হয়ে যাবে। আর আপনি আমাকে যে কথাটা বললেন, আওয়ামী লীগ তো একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল। আমি নিজে, হ্যাঁ ধরুন ঐতিহাসিক উদাহরণ আছে, জার্মানিতে বা ইতালিতে নাজি পার্টি অথবা ফ্যাসিস্ট পার্টি দশকের পর দশক সে পার্টিগুলো তারা কিন্তু ব্যান্ড ছিল, তারা ব্যান্ড ছিল। আবার 5, 6, 6 দশক 7 দশক পরে সেখানে আবার এক ধরনের দক্ষিণপন্থার উত্থান, ফ্যাসিজম বিভিন্ন চেহারায় সেটা কিন্তু আসছে। তার একটা ঐতিহাসিক এক ধরনের বিচার হয়েছিল, সেটা একটা ঐতিহাসিক প্রেক্ষিত, একটা গ্লোবাল তার একটা প্রেক্ষিত ছিল। বাংলাদেশে আমি মনে করি আওয়ামী লীগের তাদের যে জায়গাটা, আমি এটা আগে ধরেন অন্যান্য দল সম্পর্কে কথাটা বলেছিলাম। আপনি শুধুমাত্র কোনো দলকে আপনি নিষিদ্ধ করে, আমি মনে করি যে এই দলের যে রাজনৈতিক প্রভাব, সাংস্কৃতিক, এটাকে আপনি দূর করতে পারেন না। সত্যি সত্যি কথা যদি আপনি মোকাবেলা করতে চান, আপনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে, ইডিওলজিক্যাল ভাবে আপনাকে ফাইট করতে হবে, কালচারালি ফাইট করতে হবে, রাজনীতির মাঠে জায়গাটা তৈরি করতে হবে। শুধু কলমের এক খোঁচায় আপনি একটা আইন প্রণয়ন করলেন, আর একটা ধরেন, আমি মনে করি আওয়ামী লীগের ক্ষেত্রে, আওয়ামী লীগ যে রাজনৈতিক দল, সেখানে ধরুন কয়েক শত বা কয়েক হাজার তাদের অপরাধের জন্য তাদের যে সাধারণ সমর্থক, সাধারণ ভোটার, সাধারণ যে মানুষরা যারা সত্যি সত্যি ধরুন যারা একটা কল্যাণ চায়, এটা চেয়েছে, তো তাদেরকে তো নিশ্চয়ই আপনি শাস্তি দিতে আপনি পারেন না। আপনি যারা গণহত্যার সঙ্গে যুক্ত, 16 বছরে যারা অপরাধ করেছে, আমার ব্যাংক ডাকাতি থেকে শুরু করে টাকার লুটপাট থেকে শুরু করে গণহত্যা, এমনকি আমি বলছিলাম বিএনপির ওই সমাবেশে যে গত 16 বছরে বিএনপি বা বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে যে খুন হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, অপরাধগুলো হয়েছে, এগুলোকে নিশ্চয়ই বিচার হওয়া দরকার। অন্তর্বর্তী সরকার বিচারের প্রক্রিয়াটাকে তারা শুরু করবেন, হয়তো পরবর্তী নির্বাচিত সরকার এসে হয়তো বিচারের কাজটা তারা হয়তো সম্পন্ন করবেন। এবং সেখানে আওয়ামী লীগ ভবিষ্যতে কিভাবে রাজনীতি করবে সেটা আওয়ামী লীগকে ঠিক করতে হবে। সেটা নিশ্চয়ই আমরা বিরোধী দল, সেটা আমরা বলতে পারবো না, আওয়ামী লীগকে ঠিক করতে হবে। জি, আমি জনাব হারুনুর রশিদ, হারুন ভাই, আপনার কাছে যে প্রশ্নটা ছিল, মাঝখানে ঘুরে আসলাম সাইবুল ভাইয়ের কাছ থেকে, সেই প্রশ্ন দিয়েই শুরু করতে চাই। আসলে আপনি সাইবুল ভাইয়ের কথা শুনলেন নির্বাচনে আগামীতে অংশ নেওয়ার ক্ষেত্রে। তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে সমর্থক যারা অপরাধ করেননি তাদের শাস্তি দিতে পারেননি, আরো বেশ কিছু বিষয় বলেছেন। আসলে আপনি কিভাবে দেখছেন বা আপনি কি বলবেন? হ্যাঁ, দুটো বিষয় আমি বলি। সংবিধানের ব্যাপারে আমি এর আগেও বলেছি, আবারও বলতে চাচ্ছি যে সংবিধান আমাদের অনেকগুলো বিষয় খুব বিতর্কিত রয়েছে। জি, সংবিধানের অনেকগুলো অনুচ্ছেদ, পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের অনুচ্ছেদে বলা হচ্ছে যে মেজরিটি, 2/3 মেজরিটির মধ্যে সংবিধানের যে কোনো ধারা, অনুচ্ছেদ রহিত, পরিবর্তন, সংযোজন, বিয়োজন সব কিছু করা যাবে। আবার কিছু কিছু ধারা আছে আপনার সেগুলো একেবারেই কোনো মেজরিটি কোনো কিছু দিয়েই আপনার এগুলো পরিবর্তন করা যাবে না। তারপর সংবিধানের মধ্যে গণভোটের প্রভিশন ছিল। সংবিধানের মধ্যে বিচারপতি নিয়োগের আইন এখনো হয়নি। সংবিধানে আপনার নির্বাচন কমিশনের নিয়োগ এবং নির্বাচন কমিশনের কার্যাবলীর বিষয়ে সুনির্দিষ্ট পরিষ্কার কোনো আইন তৈরি হয়নি, বলা আছে সংবিধানে। তারপরে সংবিধানে আপনার রাষ্ট্রপতিকে আপনার হত্যাকাণ্ডের, মানে হত্যাকাণ্ড তো এটা মানে মৃত্যুদণ্ডের সাজা মৌকুফের ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু অতীতে দেখা গেছে যে রাষ্ট্রপতি যে সমস্ত মৃত্যুদণ্ডের সাজা মৌকুফ করেছে সেগুলো দাগি সব চোর, বাটপার, শয়তান, গুন্ডা, দলীয় লোকজনদেরকে।
কিন্তু যে স্পিরিটে এটা করা হয়েছিল সেইটা ধারে কাছেও যায়নি। এই সংবিধানে এই সব জায়গাগুলো অবশ্যই পরিবর্তন আনতে হবে, সংশোধন আনতে হবে। সুতরাং সংবিধানের যারা বিশেষজ্ঞ আছে, যারা সংবিধান নিয়ে কাজ করেন, যারা সংবিধান নিয়ে চিন্তাভাবনা করছেন, রাজনৈতিক দল সহ সকলেই এই জিনিসটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করে অবশ্যই সংবিধানের মেজর পরিবর্তন নিয়ে আসতে হবে। যেমন সংবিধানের মধ্যে রাষ্ট্রধর্ম ইসলাম, আবার আপনি আরেক দিকে দিচ্ছেন যে আপনার মৌলিক রাষ্ট্রধর্মের মধ্যে আপনি রাষ্ট্র পরিচালনার মূলনীতি দিচ্ছেন আপনি ধর্মনিরপেক্ষতা। এই একেবারে সাংঘর্ষিক। এই জায়গাগুলোকে আপনার একটা জায়গায় নিয়ে আসতে হবে। সংবিধান নিয়ে তো আপনার রাত দিন সকাল বিকাল পরিবর্তন করা যাবে না। দ্বিতীয়ত যে বিষয়টি বলছেন, আওয়ামী লীগের আগামী নির্বাচন, আওয়ামী লীগ আগামী নির্বাচন করার মানে তাদের যে অপরাধ গত 15 বছর, আওয়ামী লীগ বাংলাদেশের বড় রাজনৈতিক দল, কোনো সন্দেহ নাই, কিন্তু আওয়ামী লীগ গত 15 বছরে যে অপরাধ সংগঠিত করেছে, 1971 সালে জামাত ইসলাম সহ যারা 71-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা যদি নিষিদ্ধ হয়, তারা যদি বিচারের আওতায় আসে, তাদের যদি আপনার আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনাল গঠন করে তাদের নেতাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তো হয় এই 15 বছর যারা দেশে গণতন্ত্র হত্যা করেছে, যারা গণহত্যা করেছে, যারা গুম এবং খুনের সংস্কৃতি তৈরি করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তাদেরকে বিচারের আওতায় আনার পর এটা তারা কিভাবে ফেস করবে? এখানে আওয়ামী লীগের প্রধান থেকে শুরু করে আওয়ামী লীগের যারা তৃণমূল পর্যায় পর্যন্ত নেতৃবৃন্দ ছিল, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে, ব্যাংক বিমা সমস্ত লুটপাট করেছে, এদের জাতীয় সম্পদ তারা ক্ষতিগ্রস্ত করেছে। এই জায়গাগুলো তো আপনাকে বিচারের আওতায় আনতেই হবে। এই জায়গাগুলোকে যদি আপনি বিচারের আওতায় না নিয়ে এসে আপনি নির্বাচনে অংশগ্রহণের মধ্যে তাদের আবার জায়েজ করতে চান, এটি বাংলাদেশের জনগণ কোনো অবস্থাতেই মেনে নেবে না। এদেশের ছাত্র জনতা এত রক্ত, এত ত্যাগ, এত প্রাণহানি, এত স্যাক্রিফাইসের পরে এটা প্রশ্নই আসে না। সুতরাং এটা আওয়ামী লীগ আজকে তো সব পলাতক। আওয়ামী লীগ তো এখন কেউ আপনার শেখ মুজিবের নাম উচ্চারণ করবে, শেখ হাসিনার নাম উচ্চারণ করবে, কেউ জয় বাংলা বলবে, এরকম লোক আজকে দুর্ভাগ্য। আজকে দুর্ভাগ্য 1975 সালের 15ই আগস্ট, আমি কথাটা বলতে চাচ্ছি এই কারণেই, 75 সালের 15ই আগস্ট শেখ মুজিব সপরিবারে নিহত হলেন। তাদের তৎকালীন সময় পার্লামেন্ট ছিল, সেনাবাহিনীর প্রধান ছিল, রক্ষী বাহিনীর প্রধান ছিল, পুলিশ বাহিনীর প্রধান ছিল, তাদের পার্লামেন্টের সমস্ত পার্লামেন্টের মেম্বার তাদের ছিল, কিন্তু একটা জায়গাতেও আপনার শেখ মুজিবের এই মৃত্যুর পর কেউ ইন্নালিল্লাহ পড়েনি, কেউ বাংলাদেশে কোথাও শেখ মুজিবের এটার জন্য প্রতিবাদও করেনি। কি নির্মম পরিণতি! ওই পার্লামেন্টই আবার খন্দকার মোস্তাকের নেতৃত্বে আপনার তারা সংসদে মিলিত হয়েছে, আইন পাশ করেছে, তারা আপনার সমস্ত কিছুকে ইন্ডিমিনিটি দিয়েছে, তারাই করেছে এগুলো। তারপরে আজকে দেখেন শেখ হাসিনা গোটা দেশকে ফেলে দিয়ে পালিয়ে গেল, ভারতে গিয়ে আশ্রয় নিল, এবং তার দলের নেতা কর্মীরা যাদেরকে সে দীর্ঘদিন যাবত লালন পালন করেছে, বিভিন্নভাবে তাদেরকে আশ্বস্ত করেছে যে এমন একটা, আমি একটা কথা বলি আপনার, এখানে দেখেন যে ফেরাউনি যে চরিত্র, আমি কোরআনের যে ইতিহাসগুলো দেখেছি, ফেরাউনি যে চরিত্র, ফেরাউনির যে বৈশিষ্ট্য, কর্তৃত্ববাদী বা একদলীয় যে বৈশিষ্ট্যগুলো একই রকম, অভিন্ন। আজকে হাজার হাজার কোটি কোটি বছর আগের যদি ইতিহাস দেখেন, নমরুদের, ফেরাউনের, তারা যা করেছে ফেরাউনের শেখ হাসিনার মধ্যে কোনো পার্থক্য নাই, অভিন্ন, একই রকম। আরেকটা বিষয় আপনার আল্লাহ রসুল সহিহ হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বলছেন যে যে কাজের সহযোগী সেই দলভুক্ত, অর্থাৎ চোরের সহযোগী একই দলভুক্ত। তা আজকে রাষ্ট্র ব্যবস্থার এই কাঠামো ধ্বংস করার পিছনে শুধু আওয়ামী লীগ জড়িত না, এর সাথে প্রশাসনের লোক জড়িত আছে, এর সাথে বিচার বিভাগের লোক জড়িত আছে, এর সাথে আপনার আইন প্রক্রিয়া সংস্থার লোক জড়িত আছে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের লোক জড়িত আছে। আপনি বিচার বিভাগের সিনিয়র বিচারপতিরা বলে যে আমরা কি শপথবদ্ধ বিচারপতি, এটা কল্পনা করা যায় না। তো এই যে সমস্ত কথাগুলো বলবার তারা সব পালিয়ে গেছে, কিন্তু তো এই যে গোটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে, তারা কল্পনাও করেনি যে আল্লাহর মায়ের এরকম হতে পারে। ইতিহাস থেকে তারা শিক্ষা নেয়নি। সারা পৃথিবীতে কিন্তু আপনার এই সমস্ত এক কর্তৃত্ববাদী শাসকরা, আপনার একনায়ক শাসকরা কিন্তু এইভাবেই বিদায় হয়েছে, আল্লাহর ফয়সালা এইভাবেই এসছে দুনিয়াতে। তো যে কারণে শেখ হাসিনা সর্বশেষ মানে শক্তিতে চেষ্টা করেছে, এত রক্ত, এত হত্যাপাত করার পরও সে কিন্তু সর্বোচ্চ পরিমাণ শক্তি দিয়ে চেষ্টা করেছে। ইভেন সেনাবাহিনীকেও ডেকে আগের দিন নির্দেশ দিয়েছে যে সেনাবাহিনীর জনগণের উপর গুলি চালাও। চিন্তা করা যায় না, হেলিকপ্টার দিয়ে গুলি চালানো, সেটা স্বাধীন দেশে যে তারা নির্বাচিত সরকার বলে দাবি করে জনগণের উপর এভাবে গুলি চালাতে পারে, এভাবে গণহত্যা চালাতে পারে, এটি কল্পনা করা যায়? আর ওরা আপনার নির্বাচনের স্বপ্ন যদি দেখে আর ওরাকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য নয়, কথা যদি কেউ বলার সাহস পায়, আমি বলবো যে এই বর্তমানকারী সরকারকে অবিলম্বে বিচারের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এবং আমাদের দেশীয় আইনে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক। অলরেডি অনেকে গ্রেপ্তার হয়েছে, অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু সুনির্দিষ্টভাবে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে।
তাই এরা অপরাধী। দেশের মানুষকে হত্যা করেছে, দেশের গণতন্ত্রকে হত্যা করেছে, দেশের মানুষের যে মূল্যবোধকে হত্যা করেছে, মানুষকে বেইজ্জত করেছে। এদেশের এমন কোনো শ্রেণীর পেশার মানুষ নাই, আলেম ওলামা থেকে শুরু করে, এদেশের বুদ্ধিজীবী থেকে শুরু করে, রাজনীতিবিদ থেকে শুরু করে, এদেশের এমন কোনো মানুষ নাই যে এদের সময় বেইজ্জত হয়নি। কাউকে তারা ইজ্জত দেয় নাই। এবং একটা রাষ্ট্রে এমন একটা স্তম্ভ তারা তৈরি করেছিল যে আজকে আপনি কল্পনা করতে পারেন যে আইন করেছিল শেখ মুজিবের ছবিতে ভাঙলে, স্পর্শ করলে সর্বোচ্চ শাস্তি। আল্লাহর কি ফায়সালা, 5 তারিখে যেখানে শুনলো যে শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে, একদিনের মধ্যে সারা বাংলাদেশে প্রায় 1500 মতো মূর্তি, ভাস্কর্য সব নিশ্চিহ্ন হয়ে গেছে। কোনো আইন লাগেনি, কোনো সরকারের কোনো সিদ্ধান্ত লাগেনি। তো সুতরাং বাংলাদেশের জনগণের কিন্তু এই চরিত্র 71 সালে যেমন দেখিয়েছে, এদেশে 7ই নভেম্বরে দেখিয়েছে, এদেশের 90-তে দেখিয়েছে, আবার এদেশের 24 জুলাই এবং আগস্টের বিপ্লবের জনগণ দেখিয়েছে। সুতরাং বাংলাদেশের মানুষ কিন্তু বরাবরই আপনার বিজয়ী। বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে সবসময় বিজয়ের পতাকা উড়িয়েছে। আমরা অপরাধীদের শাস্তি চাই, অপরাধ যারা করেছে তাদেরকে আইন আসছে, যেই হোক না কেন, আওয়ামী লীগ হোক, আওয়ামী লীগের দোসররা হোক, আওয়ামী লীগের প্রশাসনের কর্মকর্তারা হোক, এদেরকে বিচারের আওতায় আনতে হবে, অবশ্যই আনতে হবে রাষ্ট্রকে ভালো করতে গেলে। জি, ধন্যবাদ। আমি জনাব সাইফুল হক, আমি হারুন ভাই একটু বিষয় বলেছে, আপনিও বলেছেন যে যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনা, এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিভিন্ন আইনের রাজনীতিবিদ, রাজনীতির বাইরে যারা আছে তাদের নামে মামলা হচ্ছে, কেউকে গ্রেপ্তার করা হচ্ছে। তো যেখানে আপনি দেখেছেন যে পুলিশিংটা এখনো সেভাবে তৎপর নয়, এখনো দৃশ্যমান নয়। আবার যারা সবাইকে, সে হয়তো কেউ ব্যাংক লুটেরা, তাকেও হত্যা মামলায় দেয়া হচ্ছে, কিংবা তাকে হয়তো অন্য মামলা আরও গুরুত্বপূর্ণ আছে, তাকে হয়তো অন্যভাবে মামলায় দেয়া হচ্ছে। তো এই মামলাগুলোর আসলে ভবিষ্যৎ কি? এবং এই মামলাগুলোর মধ্যে কিন্তু আলোচনা উঠছে যে সেক্টরে বেশি অপরাধ করেছে সেখানে না হয়ে একটা সেই মামলার যে গঠন কিংবা ধারা, সেই ধারা কতটা স্ট্রং হচ্ছে, এবং দেখভালের জন্য যদিও সরকার বলেছে যে একটা কমিশন হবে, এইগুলো যাচাই বাছাই হবে, সেগুলো নিয়ে পর্যবেক্ষণ কি? এটি আবার দায় মুক্তি দেওয়ার জন্য পুলিশেরই কেউ করছে না তো এভাবে? ঠিক আছে, আমি এটা বলছি। আমি এর আগের প্রসঙ্গে একটা মন্তব্য করি। আওয়ামী লীগ কীভাবে বাংলাদেশের রাজনীতি করবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন। এখানকার সকল রাজনৈতিক দল, জনগণের সমস্ত অংশ, বা আমরা যারা এই গণজাগরণ, গণ অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার, সবাইকে কিন্তু এ ব্যাপারে আলাপ আলোচনা করে মানে আওয়ামী লীগের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে। সুতরাং মানে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন, যেটা আগামী দিনে যেটা আপনাকে মানে এর এক ধরনের মীমাংসা আপনাকে আসতে হবে। আর আওয়ামী লীগ যারা এখন আওয়ামী লীগ করেন, যারা তো এখনও পালিয়ে যাননি, তারা কিভাবে আওয়ামী লীগ করবেন, তারা কিভাবে কী করবেন, এটা তাদের দিক থেকেও একটা আলাপ আলোচনা, তাদের দিক থেকেও প্রস্তাবনার একটা বিষয় এখানে কাজ করবে। অনেকগুলো কথাই এর মধ্যে এসছে যে আওয়ামী লীগ অ্যাটলিস্ট, আমি ইতিমধ্যে আমি কানে শুনলাম যে আগামী 3টা জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নামে অংশগ্রহণ করবে না, এরকম আমি অনেকগুলো প্রস্তাবের কথা শুনছি। গত 15 বছরে যারা এখানে প্রার্থী হয়েছেন, তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এরকম অসংখ্য প্রস্তাবনা আমি কিন্তু গত এই 1 মাসে আমি দেখলাম দেশের ভেতরে এবং বাইরে নানা ধরনের প্রস্তাবনা। আমি বলেছি যে গণ অভ্যুত্থানের যারা, আরেকটা কথা খুব পরিষ্কার, আপনি এটা বলে কোনোভাবে, আমি বলেছি যে গণহত্যা, এই ধরুন ইসরায়েলের এই গাজাতে গণহত্যার বাইরে সম্ভবত সারা পৃথিবীতে বাংলাদেশে যে গণহত্যাটা সংগঠিত হয়েছে, মনে হয় আর বার্মার কথাটা যদি বাদ দিই, পাশের দেশের এর দ্বিতীয় তৃতীয় কোনো নজির কিন্তু পাওয়া যাবে না। ফলে ঠান্ডা মাথায় গোটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে নিজের সন্তানদেরকে যেভাবে গুলিবিদ্ধ হত্যা করা হয়েছে, সুযোগ পেলে আরও 10, 20, 50 হাজার, 1 লক্ষ মানুষকেও তারা কিন্তু নিত। এটা করেও যদি ক্ষমতায় থাকা যেত, সে উদ্যোগটা কিন্তু আওয়ামী লীগ কিন্তু পিছপা হতো না। সুতরাং এই অপরাধের যারা কমান্ড রেসপন্সিবিলিটি, যাদের প্রাইম রেসপন্সিবিলিটি ফ্রম টপ টু বটম, তাদেরকে আইনের আওতায় আনা এবং তাদেরকে আত্মরক্ষা, তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগটা যেটা দেওয়াটা। সুতরাং এটা আমি আগেও বলেছি, এটা কোনো প্রতিহিংসার বিষয় না, এটা সমাজের মধ্যে ন্যায্যতা, তার বিচার, খুন হয়েছে, অপরাধ হয়েছে, তার বিচার নিশ্চিত করা দরকার।
এটা বর্তমানের জন্য এবং ভবিষ্যতের জন্য। জি। আর আপনি আমাকে প্রশ্ন যেটা করলেন পুলিশের ব্যাপারে, যেটা বলতে চাই, পুলিশের প্রথমত মামলাগুলো আমি আইনজীবী না, কিন্তু আমার ধারণা হয়েছে তাদেরকে অনেকটা গ্রেপ্তার করার, তাদেরকে আইনের আওতায় আনার জন্যই খুব সহজেই এই মামলাগুলো দিয়ে তাদেরকে আইনের আওতায়, মানে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। জি। আমি ইতিমধ্যে আমার আইনজীবী বন্ধুরা কয়েকজন বলেছেন, আমি কিছুটা একমত। এই মামলাগুলো সত্যি সত্যি যদি ট্রাইব্যুনালে এটা যদি বিচারের প্রাথমিক পর্যায়টা অনেকগুলো মামলা কিন্তু পার হতে পারবে না, শুধুমাত্র এই মামলাগুলোর মেরিটের কারণের জন্য। মামলাগুলোর যে মেরিট, এই মেরিটের জন্য অনেকগুলো মামলা কিন্তু আমার ধারণা অনেকগুলো মামলা নষ্ট হয়ে যেতে পারে। এর একটা বড় কারণ আমি বুঝি, পুলিশ বা যারা মামলাটা দেবেন তাদের এখনো ঘটনার সাথে সম্পৃক্ত নয় এরকম কেউ আমি বলছি পুলিশ এবং তাদের এখনো পর্যন্ত পেশাগত কোনো প্রস্তুতি, কোন ব্যক্তিকে কোন মামলা দেবেন। ধরুন যিনি শেয়ার মার্কেট লুটপাটের সঙ্গে যুক্ত, যেটা মানুষ জানে, তার নামে 1 নম্বর মামলা হবে শেয়ার মার্কেটের লুটপাটের জন্য। যিনি ব্যাংক ডাকাতির সাথে যুক্ত, তার সাথে প্রধানভাবে এটা, যিনি ক্ষমতার অপব্যবহারের সঙ্গে যুক্ত। তাহলে আমি বলেছি যে এগুলোর মেরিট বিচার করে আমার ধারণা হচ্ছে, আমি আপনার অনুষ্ঠানে খোলামেলা বলছি, পেশাগত কোনো প্রস্তুতি নিয়ে অধিকাংশ মামলাগুলো করা হচ্ছে না। কারণ পুলিশ এখনো পর্যন্ত সংশ্লিষ্ট সংস্থা ওরকম রেগুলার ফাংশনিংয়ে আসতে পারে নাই, কিন্তু এগুলো বিবেচনার মধ্যে নেওয়া দরকার। আর পুলিশের ব্যাপারে আমি পরিষ্কার করে বলতে চাই, সম্ভবত পুলিশের বর্তমান ড্রেস কোড, এই ড্রেস কোডটা পরিবর্তন করা জরুরি। ড্রেস কোডটা পরিবর্তন দরকার, গোটা পুলিশের একটা সংস্কার দরকার। 21শ শতাব্দীর উপযোগী বাংলাদেশের মতন দেশে পুলিশ কিভাবে জনবান্ধব হবে, কিভাবে সরকারি দলের লাঠিয়াল হবে না, কিভাবে পেশাগত দায়িত্ব পালন করবে, এর একটা রাজনৈতিক, মনস্তাত্ত্বিক, পেশাগত যদি প্রশিক্ষণ হতে পারি, এটা বাংলাদেশের সরকারের জন্য, এখনকার জন্য, ভবিষ্যৎ নির্বাচিত সরকারের বড় একটা দায়িত্ব হিসেবে থাকবে। অনেক ধন্যবাদ। আমরা এই আলোচনায় ফিরবো, তবে আরেকটা বিরতিতে যেতে হবে এবং ফিরে এসে আমরা ইতিমধ্যেই দেখেছি টেলিভিশন স্ক্রলে যাচ্ছে যে আগামী 2 মাসের জন্য সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করে প্রজ্ঞাপন জারি হয়েছে। সে বিষয়টি নিয়েও আমরা আলোচনা করব। এছাড়া শ্রমিক অসন্তোষের বিষয়ে আমরা বলেছিলাম, সেটি নিয়েও ফিরবো, তবে একটা বিরতি থেকে ফিরছি। প্রিয় দর্শক, নিচ্ছি আরেকটা ছোট্ট বিরতি, ফিরে এসে আগের মতোই সঙ্গে চাই আবার। আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আমরা বিরতির আগে ছিলাম বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের কাছে। আমরা ফিরছি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, আপনার কাছে যে প্রশ্নটি রেখে আমরা বিরতির আগে যেটি জানিয়ে দর্শকদের বিরতিতে গিয়েছিলাম, আগামী 2 মাসের জন্য সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়েছে, প্রজ্ঞাপন জারি হয়েছে। যখন সারা দেশের এই আইন শৃঙ্খলা কিংবা এই বিষয়গুলো নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন এই যে সার্বিক অবস্থার আলোকে এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? না, এটিকে আমি স্বাগতম জানাই। তার কারণ আপনার আসলে 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সেই ক্ষেত্রে পুলিশ এবং র্যাব, যেটা আইন প্রয়োগকারী সংস্থা হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ভূমিকা রাখার কথা, তারা বিগত সময়ে যে বিতর্কিত এবং অত্যন্ত জনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল, যে কারণে তারা একেবারেই ভেঙে পড়েছে এবং তারা তাদের ওই পোশাক পরে এখন আগেকার মতো রুদ্র মূর্তি নিয়ে কিন্তু আর রাস্তায় জনপথে নামতে পারছে না। যে কারণে আইন শৃঙ্খলাকে উন্নত করার জন্যে দেশে জানমালের নিরাপত্তা দেওয়া এবং যেটা জনগণের প্রত্যাশা, সেটি আমি মনে করি সেনাবাহিনী যেহেতু কোনো মাঠে আছে, তারা কাজ করার জন্য তাদের আসলে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দরকার। সুতরাং এটা দেওয়াতে আমি মনে করি যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের জনগণের স্বার্থেই এবং দেশে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে অতীতেও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি মনে করি এই অবস্থায় তারা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ভূমিকা নিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করবে এবং অপরাধীদেরকে তারা দ্রুত আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে যে প্রয়োজনীয় পদক্ষেপ ভূমিকা রাখা দরকার, সেই ভূমিকাগুলো রাখবে বলে আমি বিশ্বাস করি এবং এই ব্যাপারে আমরা জনগণ তাদের পাশে পরিপূর্ণ সহায়তা দেব। জি, শ্রমিক অসন্তোষের বিষয়টি আপনি দেখছেন যে দীর্ঘদিন থেকে শ্রমিক অসন্তোষের অনেকগুলো কারণ আছে। শ্রমিক অসন্তোষের মধ্যে কারণ আছে যে সমস্ত শ্রমিকরা স্বল্প মূল্যে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে তারা মজুরি পাচ্ছে না এবং সেখানে অনেক শ্রমিককে অন্যায়ভাবে ছাঁটাই করা হচ্ছে। চেষ্টা করা হচ্ছে সেখানে যে এই প্রতিষ্ঠানগুলোতে
তারা কাজ করতে চায়, কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে যে অনিয়মগুলো বিগত সময়গুলোতে ছিল, এ কারণে তাদের মধ্যে বিভিন্ন অ্যাসোসিয়েশন, বিভিন্ন স্বার্থান্বেষী মহলের সাথে জড়িত আছে। তবে আমরা মনে করি যে আমাদের গার্মেন্টস যেহেতু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সেক্টর, এখানে লক্ষ লক্ষ মহিলা পুরুষ সব কাজ করে, সুতরাং এই জায়গাতে আমাদের শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই হবে দেশের অর্থনীতির স্বার্থে এবং দেশের শ্রমিকদের ন্যায্য অধিকারের স্বার্থে। আমি মনে করি যে শ্রমিকদের যে ন্যায্য দাবি দেওয়াগুলো আছে সেগুলো যৌক্তিক আলোচনার মধ্য দিয়ে, ভাঙচুর জ্বালাও পোড়ার মধ্য দিয়ে, যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, তাদেরকে রাজনৈতিক দলসমূহের কাছে তাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরতে হবে। যেসব ফ্যাক্টরিগুলোতে তাদের কোনো দাবি দেওয়া পাওনা থাকলে সেগুলোও তারা জানাতে পারে, সেগুলোর ব্যাপারে আমরা সুনির্দিষ্টভাবে রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবেও আমরা তাহলে পদক্ষেপ নিতে পারবো। ধন্যবাদ। কমরেড সাইফুল হক, আপনার কাছে ফিরি। আমি শুধু একটু বলা যে আমি মনে করি এই যে যেটা বললেন যে সেনাবাহিনীর কমিশন অফিসারদেরকে যে 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার, জি, এখন এটা মনে হচ্ছে যে মানুষের মধ্যে কিছুটা স্বস্তির বিষয় হবে। জি জি, এটাকে আমি ইতিবাচক হিসাবে এটাকে দেখতে চাই। কারণ পুলিশ এখনো, যেটা বললাম, পুলিশ এখনো পর্যন্ত তার স্বাভাবিক তার যে কাজে পুলিশ এখনো ফিরে আসতে পারেনি। সেদিক থেকে বরঞ্চ এখন সমাজে মানুষের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা আছে, জননিরাপত্তার প্রশ্ন আছে, অনেকগুলো চিহ্নিত দাগী অপরাধীরাও এখন অধিকাংশ ক্ষেত্রে ধরাছোঁয়ার বাইরে আছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার হলে আমার মনে হয় যে পুলিশের মনোবল বৃদ্ধি করবার ক্ষেত্রেও এটা পরোক্ষভাবে এটা একটা ভূমিকা পালন করবে, জনজীবনের স্বস্তির কিছুটা বিষয় আসতে পারে। তবে আমরা এটা নিশ্চয়ই চাইব যে তারা যদি একটা আইনের মধ্যে থেকে প্রকৃত অপরাধী, প্রকৃত সন্ত্রাসী, তাদেরকে তারা যদি গ্রেপ্তার আইনের আওতায় আনে, এবং বিরোধী দল জনগণের যে এখন বিপুল সমর্থন আছে এই সরকারের প্রতি, ইভেন সেনাবাহিনীর প্রতিও আছে, এই আস্থার তারা একটা প্রমাণ তারা রাখবেন। এবং তারা, আমি আশা করব, তারা তার পেশাগত দায়িত্ব থেকে এই উত্তরণকালীন সময়ের যে খুবই কঠিন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ তারা কাজ করবেন, বিরোধী দল জনগণ তাদের পাশে থাকবে। শ্রমিক অসন্তোষের বিষয়টা 1 মিনিটের মধ্যে সেটা একটু বলা যে আমি মনে করি ইতিমধ্যে তো আমরা আলাপ আলোচনা করে গার্মেন্টস সহ দেখবেন যে 2টি গার্মেন্টসের মধ্যে মারামারি হয়েছে, সেটা খুবই দুঃখজনক ঘটনা। একজন নারী শ্রমিক মারা গেছেন, যেটা আমি শুনেছি, এটা খুবই দুঃখজনক মর্মান্তিক ঘটনা। কিন্তু কিছু জেনুইন কিছু, যেটা বললেন ভাই, তাদের মজুরি বলেন, বকেয়ার ক্ষেত্রে বলেন, তাদের আবার চাকুরি পাওয়ার ক্ষেত্রে বলেন, অনেকগুলো বিষয় আছে। এটা নিয়ে নানা পর্যায়ে আলাপ আলোচনা হয়েছে। বেশ কিছু বিষয় কিছুটা সরকার পক্ষ এবং মালিক পক্ষ বিশেষ করে আলাপ আলোচনা করে তারা বেশ কিছু উদ্যোগ তারা নিয়েছেন। এখনো পর্যন্ত কিছু ক্ষোভের জায়গা আছে, অসন্তোষের জায়গা আছে। আমি আশা করব তারা এগুলোকে বিবেচনার মধ্যে নিয়ে শ্রমিকদের মধ্যে আস্থার জায়গাটা বাড়িয়ে তুলবেন। তাদের মজুরির যে সংকট, আসলে বর্তমান বাজার দরে, এই বাজার দরে শ্রমিকদের যে জীবনের সংকট, এইগুলোকে বিবেচনার মধ্যে নিয়ে তাদের বকে আছে, দেনা পাওনার প্রশ্ন আছে, তাদের নিরাপত্তার প্রশ্ন আছে, এগুলো নিশ্চয়ই সমাধান করবে। আর যারা এই পরিস্থিতির সুযোগ নিয়ে যারা শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি করতে চান, তাদেরকে নিশ্চয়ই আমি মনে করি যে ওটা কোনো শ্রমিক আন্দোলন না, সেটা বিরোধী দল, শ্রমিক আন্দোলনের সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে আমরা শ্রমিক আন্দোলনের পক্ষে, কিন্তু শ্রমিক আন্দোলনের নামে শিল্পাঞ্চল বলেন ভাঙচুর করা, আগুন দেওয়া, কোনো সচেতন শ্রমিক তার কারখানায় সে কখনো আগুন দিতে পারে না। সুতরাং এগুলো নিশ্চয়ই ঐক্যবদ্ধভাবে আমি মনে করি এটাকে আমরা কাটিয়ে উঠতে পারবো। অনেক ধন্যবাদ। আমি 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে জানতে চাই, আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ পূরণ করার অঙ্গীকার করেছেন, এবং আপনি জানেন যে জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাওয়ার কারণেই বিগত সরকার আজকে হয়তো এই অবস্থা পৌঁছতে হলো। বিগত যে সরকারকে, জন আকাঙ্ক্ষার যে জায়গাটা, বিএনপির আপনি গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছেন বা আপনি সংসদ সদস্য ছিলেন, সেখান থেকে আগামী দিনের যে বাংলাদেশ, আপনাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দিলে আপনারা জন আকাঙ্ক্ষার যে জায়গাটা সেটি কি পূরণ করবেন, নাকি বিগত দিনের মতো মানে একই চরিত্র, যে রাষ্ট্র ক্ষমতায় গেলেই যে যায় লঙ্কা সেই হয় রাবণ, সেই জায়গাটায় যাবেন? ভবিষ্যতের কথা আমি বলতে পারবো, তবে জন আকাঙ্ক্ষার যে মৌলিক জায়গাগুলো, যে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, জনগণের অর্থনৈতিক যে দাবিগুলো, মানুষের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই জায়গাগুলো নিয়ন্ত্রণ করে মানুষের মৌলিক অধিকারগুলোকে নিশ্চিত করা, এই জায়গাগুলো যে জনগণের দীর্ঘদিনের যে প্রত্যাশা, এইটি আমি মনে করি বিএনপি সবসময় ব্যাপারে অত্যন্ত আন্তরিক। এবং আমরা মনে করি আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে, এবং একটি চেয়ারম্যান যে কথাগুলো বলেছে, জন আকাঙ্ক্ষার বিষয়গুলিকে অবশ্যই আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দেব।
জি সাইফুল ভাই, আপনার কাছেও ঠিক এই ছোট্ট প্রশ্ন। জি আমি প্রথম মনে করি আমি একটা নতুন প্রস্তাব, এটা আমাদের পার্টি থেকে আগে বলেছি, জনপ্রতিনিধিদেরকে একবার ইলেক্টেড হলে 5 বছর পরে আর জনগণের কাছে জবাবদিহিতার সুযোগ আইনগতভাবে নাই। আমি মনে করি যে যেটা একটা কলব্যাক সিস্টেম, যেটা যে আমার জনপ্রতিনিধি হারুন ভাই যদি আমাকে প্রতিনিধিত্ব করতে না পারেন, তাহলে তার এলাকার একটা গুরুত্বপূর্ণ অংশের ভোটাররা যদি তাকে তাকে যদি প্রত্যাহার করতে চান, যেটা বাংলাদেশের পৃথিবীর কিছু কিছু দেশে এটা নিয়ে আলোচনা আছে, কিছু কিছু তারা চেষ্টা করছে, কলব্যাক সিস্টেমটা এখানে চালু করা দরকার। আর 2 নম্বর হলো যে জনপ্রতিনিধিরা হয়তো প্রতি 15 দিনে পারবেন না, 1 মাস 2 মাসে বা 3 মাস পর পর এক ধরনের পাবলিক হিয়ারিং, গণশুনানির মধ্যে তারা দাঁড়াতে পারেন কিনা, যে আমি যে আপনাদেরকে ইলেক্ট করলাম যেই জনগণের ম্যান্ডেট নিয়ে, পার্লামেন্টে আপনি আমার এই ইজ্জতের ভোটের মর্যাদা রাখছেন কিনা, আপনি আমার আকাঙ্ক্ষার অনুসারে আপনি ভূমিকা পালন করছেন কিনা, বা আপনার সরকার ভূমিকা পালন করছেন কিনা, এক ধরনের পাবলিক হিয়ারিংয়ের মধ্যে জনপ্রতিনিধিদেরকে 3 মাস বা 4 মাস পর পর বা কমপক্ষে 6 মাস পর পর আনা যায় কিনা, এই নতুন প্রেক্ষিতে এগুলো সিরিয়াসলি এগুলো বিবেচনা দরকার, না হলে রাজনীতিতে নতুন উপাদান যুক্ত হবে না। আমি 30 সেকেন্ডে একটু জানতে চাই, আসলে আমি জানি না কতটুকু সময় আমরা হয়তো খুব বেশি পাবো না, একদম 30 সেকেন্ডে বলবেন যে বিগত যে সরকার ছিল 14 দল ছিল, আপনি জানেন যে তারা কিন্তু অনেক সময় বিভিন্ন দল মত পথের মানুষ এসে 14 দলে মিলিত হয়েছিল, যাদেরকে ইউনিক আইডিওলজি মনে করতো, তারা কিন্তু লেসপেন্সার হয়ে গিয়েছিল এবং এখন কিন্তু তাদেরকে আওয়ামী লীগের সেই দায়-দায়িত্ব নিয়ে জেলে থাকতে হয়েছে। আপনারা যারা একসাথে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছেন, আগামী দিনে বিএনপি যদি নেতৃত্বে যায়, তাদের এই ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য আপনারা কতটা সরব থাকবেন? একদম 30 সেকেন্ডের মধ্যে বলবেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরব থাকবে, এটা আমি আপনার নির্দ্বিধায় বলতে পারি। আমাদের যে মঞ্চ, গণতন্ত্র মঞ্চ, বা আমি অনেকগুলো দলের ব্যাপারেও আমি নিশ্চয়ই মনে করি তারা আবার আওয়ামী লীগের ওই যে বললেন তাদের অনুগত মতের মতন নিশ্চয়ই ভবিষ্যতে যদি ধরে নিই যে বিএনপি মেজরিটি নিয়ে তারা সরকার গঠন করছেন, বাকি দলগুলো এরকম অন্ধ আনুগত্যের পরিচয় দেবে না, ন্যায্যতার প্রশ্নে, সততার প্রশ্নে তারা অবস্থান নেবেন এবং তারা সরকারকে ভুল ধরবে। অনেক অনেক ধন্যবাদ, স্বাধীন ভূমিকা তারা রাখবেন। কমরেড সাইফুল হক, এবং অসংখ্য ধন্যবাদ হারুন আর রশিদ। হারুন ভাই আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, দেখা হবে পরবর্তীতে। আমরাও আজকের আলোচকদের সাথে প্রত্যাশা রাখছি এবং আপনাদেরও যে জনপ্রত্যাশা তার সাথে মনে করি যে আগামী দেশ হবে কল্যাণমূলক দেশ, এবং সেই কল্যাণমূলক দেশ গড়তে আসুন যে যার জায়গা থেকে ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।